স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দেশের ব্যাংক খাতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। এমন বাস্তবতায় সোমবার সংসদে শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী, যে তালিকার 11টি বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের। ঋণের নামে বিদেশে পাচার করা এসব অর্থ উদ্ধারের সময় সাপেক্ষ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে অর্থ উদ্ধারে আইনি লড়াই চলছে। বিস্তারিত প্রতিবেদনে। বিগত 1.5 দশকের লুটপাটে দেশের অর্থনীতির রক্তক্ষরণ এখন স্পষ্ট। ক্ষমতার অপব্যবহার করে একের পর এক ব্যাংক দখল আর লুটপাট যেন ছিল নিত্যদিনের ঘটনা। 2017 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রায় 80% ঋণ বিতরণে নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। সেই সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরও 5টি ব্যাংকের মালিকানা নিয়ন্ত্রণে নেয় তারা। সম্প্রতি সংসদে প্রকাশিত শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের তালিকার 11টি বিতর্কিত এস আলম গ্রুপের। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এডিবল ওয়েল, ভেজিটেবল ওয়েল, ফুড, স্টিল মিল থেকে কোল্ড স্টোরেজ এমন নানা প্রতিষ্ঠানের নামে ব্যাংকগুলো থেকে হাতিয়ে নেওয়া হয় অন্তত 22,881 কোটি টাকা। ব্যাংকিং খাতের সাথে যারা আগে লুটপাটের সাথে জড়িত ছিল, ম্যানেজমেন্ট বোর্ড এবং যে সমস্ত ব্যবসায়িক গোষ্ঠী, তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা, তাদেরকে বিচারের আওতায় আনা, এটা একটা টাইমলি ডিসিশন হয়ে গেছে। তবে শুধু খেলাপি ঋণেই সীমাবদ্ধ নেই এই সিন্ডিকেট। ঋণ নিয়ে এসব অর্থ পাচার করে বিদেশে। বাংলাদেশ ব্যাংক বলছে, পাচার হওয়া এই অর্থ ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে তো যেহেতু এটা ডিসক্লোজ করা হয়েছে যে টপ এটা, তো সেগুলো তো এখন আছে, সেগুলো কি প্রক্রিয়া আদায় হবে সেগুলো নিয়ে আমাদের এখন স্পেশাল কিছু কমিটি টাইপের কাজ করবেন, এবং এর বাইরে যদি কোনো প্রকার নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার অথবা নীতির যদি কোনো পরিবর্তন, সেগুলো বাংলাদেশ ব্যাংক করবে। শীর্ষ ঋণ খেলাপির তালিকায় বেক্সিমকো গ্রুপের রয়েছে 2 প্রতিষ্ঠান। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির খেলাপি ঋণ দাঁড়িয়েছে 4,340 কোটি টাকা, যা নেওয়া হয় অগ্রণী, জনতা, সোনালী, রূপালী, এবি, ন্যাশনাল, ইউসিবি এবং এক্সিম ব্যাংক থেকে। বেক্সিমকো কমিউনিকেশনসের খেলাপি ঋণের পরিমাণও প্রায় 982 কোটি টাকা। সেই সঙ্গে কেয়া কসমেটিক্স, দেশবন্ধু, সুগার মিলস, শিকদার গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানে লুট করা এসব অর্থ ফিরিয়ে আনা সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি সংশ্লিষ্টদের। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা ও অতিরিক্ত দামের প্রতিবাদে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। জাতীয় প্রেস ক্লাবে এ কর্মসূচিতে সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্যে তেল বিক্রির দাবি জানিয়েছে সংগঠনটি। বক্তারা বলেন, বাজারে কার্যকর তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করছে। তাদের দাবি, এটি শুধু বাজার অস্থিরতা নয়, ভোক্তার অধিকারের লঙ্ঘন। সরকারকে দ্রুত বাজার তদারকি জোরদার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা একটু মানবিক হন, ভোক্তাদের কথা চিন্তা করুন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই মনিটরিংটা আরো জোরদার করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন সজাগ হলে আমরা সাধারণ জনগণ এই ভোগান্তি থেকে নিস্তার পাবো। আমাদের দাবি একটাই, যে ভোক্তাদেরকে কষ্ট দেওয়া যে সকল সিন্ডিকেট ব্যবসা করতেছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস। এবার ভরিতে 6,590 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,52,409 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,52,409 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,40,920 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,06,511 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,68,195 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত 6 এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ইরানের দেয়া 10 দফা দাবি যুক্তরাষ্ট্র মেনে নেয়ার পরপরই বেড়েছে স্বর্ণসহ মূল্যবান সব ধাতুর দাম। হরমুজ প্রণালী খুলে যাওয়ায় কমেছে অপরিশোধিত তেলের দাম, আর তার ফলে বেশ কিছুটা দুর্বল হয়েছে ডলার। আর ডলার দুর্বল হওয়ার একটি বাড়তি সাপোর্ট পেয়েছে স্বর্ণ।
বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় 3 সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানি নির্ভর মুদ্রাস্ফীতির আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় স্বর্ণে ঝুঁকছে বিনিয়োগকারীরা। সেই কারণেই বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। স্পট গোল্ড মার্কেটে 2.3% বেড়ে প্রতি আউন্স বিক্রি হচ্ছে $4,812। সেশনের শুরুর দিকে স্বর্ণের দাম 3% এবং এর বেশি বেড়ে 19 মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার মার্কেটে 3.4% বেড়ে $4,140.60 পৌঁছেছে। একইভাবে এদিন দাম বেড়েছে রূপারও। প্রায় 6.80% দাম বেড়ে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে $76.92। রাজধানীর বিভিন্ন জ্বালানি তেলের পাম্পগুলোতে আজও দেখা গেছে যানবাহনের সারি। দীর্ঘ অপেক্ষার মাধ্যমে জ্বালানি নেওয়াকে চরম ভোগান্তি বলছেন চালকরা। রাইড শেয়ার চালকরা তুলে ধরছে অসহায়ত্বের কথা। তবে এই সংকট নিরসনে চান সরকারের কঠোর হস্তক্ষেপ। প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে জ্বালানি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। বুধবার সকালে রাজধানীর শাহবাগের মেঘনা পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা চালকদের দীর্ঘ লাইন চোখে পড়ে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। রাতে 3টার দিকে এখন অনেক টাইম হয়েছে, ঠিক আছে, প্রায় 4-5 ঘন্টা এরকম। যদি ফুল ট্যাঙ্কির তেল দিত তাহলে সবার জন্য ভালো হতো। মোতালে প্লাজার দিকে আর কি, কাঁচা বাজার, ওখান থেকে সিরিয়াল দেওয়া লাগছে। আমি 9টা 7 মিনিটে সিরিয়াল দিচ্ছি, এখন বাজে 11:30। এখনো মনে করেন যে আরো 20 মিনিট লাগবে। রাইড শেয়ার করা চালকরা বলছেন দীর্ঘ লাইনে জ্বালানি নিতে গিয়ে সময় নষ্ট হচ্ছে তাদের। এতে কমে গেছে আয়। 3-4 ঘন্টা লাইনে অপেক্ষা করে আমরা এই টাইমটা যদি ভাড়া মারতে পারতাম তা আরো আমাদের 500-700 টাকা আমরা ভাড়া মারতে পারতাম, কিন্তু সেই টাইমটা আমাদের এই জায়গায় দিতে হচ্ছে। 3.5 ঘন্টা 4 ঘন্টা আমার সিরিয়ালে থাকতে হয় প্রত্যেক দিন। এরপরে মনে করেন যে পাই, তারপর তো আর করা যায় না। ওই 2-3টা ট্রিপ মারা যায়, তারপর তো আর কিছু করে। এতে আমার ছেলে মেয়ের লেখাপড়া খরচ চালাইতে হয়, এগুলো করিয়া তাতে তো অনেক সমস্যা হয়ে যায়। এ পাম্পে জ্বালানি মিলছে সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখনো সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে মিলছে তেল। চালকরা বলছেন মধ্যরাতে লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে তেল। যুদ্ধবিরতি হওয়ায় সংকট থেকে মুক্তি মিলবে বলে আশা তাদের। প্রতিদিন আতঙ্কে থাকতে হয়, তেল কিভাবে সংগ্রহ করব। সরকারকে বলবো যত দ্রুত সম্ভব এটা যেন সমাধান করা হয়। আসলে এটা আমাদের অনেক বেশি ভোগান্তি। প্রায় 4টা 10 আসছি, আইসা আমি হাতে বলতে আইসা পরিবারে আইসা সিরিয়াল ধরছি। সিরিয়াল ধরে আস্তে 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 এখন বাজে বেলা 12:15। এ পর্যন্ত পাম্পে ঢুকছি। এখন পাম্প কর্তৃপক্ষ বলছেন সরকার নির্ধারিত নিয়ম মেনেই গ্রাহকদের চাহিদা মতো তেল দেয়া হচ্ছে। কিছু আমাদের মজুদ ছিল, তো সেই 30,000-এর সাথে এটা মোটামুটি অ্যাড করে আমরা যে তেল আমাদের থাকবে সেটা দিয়ে আমরা আমাদের আজকে সারাদিন পর্যাপ্ত পরিমাণে আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী মোটামুটি তেল দিতে পারবো। এটা একটু আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে, তারপর আমরা চেষ্টা করতেছি। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। মার্কিন প্রেসিডেন্টের ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম অবিশ্বাস্যভাবে নেমে গেছে। দরপতন হয়েছে 16%। ব্যারেল প্রতি দাম কমে নেমেছে $100 নিচে। গেল ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রভাবে তেলের দামে যে রেকর্ড মূল্যবৃদ্ধি দেখা দিয়েছিল, অবশেষে তাতে লাগাম পড়ল। এদিকে দেশে দেশে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। চরম অস্থির বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ফিরেছে স্বস্তি। যুদ্ধংদেহী অবস্থান থেকে আচমকাই পিছুটান যুক্তরাষ্ট্রের। মঙ্গলবার যেখানে ইরান ধ্বংসের চরম হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, রাত পোহাতেই পাল্টে গেছে সেই সুর। 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত করেছেন তিনি। ট্রাম্পের এ ঘোষণাতেই টালমাটাল তেলের বাজারে এসেছে বড় পরিবর্তন। বুধবার সকালেই মার্কিন তেলের মানদণ্ড WTI 16% বেশি কমে প্রতি ব্যারেল $96 নেমে আসে। সমানতালে কমেছে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দামও, যা 14% বেশি কমে এখন $100 নিচে অবস্থান করছে। রয়টার্সের তথ্য বলছে, এক রাতের ব্যবধানে তেলের এ নজিরবিহীন দরপতন গেল কয়েক মাসের অস্থিরতায় সবচেয়ে বড় স্বস্তি। বাজারের এই ইতিবাচক প্রতিক্রিয়ার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 20% পার হয় এ সরু জলপথ দিয়ে। ইরান জানিয়েছে আগামী 2 সপ্তাহ এ পথে জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না। বিনিয়োগকারীরা আশা করছেন এর ফলে বিশ্ববাজারে তেলের যোগান আবারও স্বাভাবিক হবে। তেলের দাম পড়ার সঙ্গে সঙ্গেই চাঙ্গা হয়ে উঠেছে বৈশ্বিক পুঁজিবাজার। মুদ্রাবাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত ডলারের দাম কিছুটা কমেছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য ইতিবাচক।
তবে এ স্বস্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয়ে আছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ এখনও ড্রোন ও মিসাইল হামলার সতর্কতা জারি রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন 2 সপ্তাহের এ সাময়িক বিরতি স্থায়ী চুক্তিতে না পৌঁছালে আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে হরমুজ প্রণালী। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে জ্বালানি তেল সংকটের অজুহাতে গ্রাহকদের মধ্যে ভোগান্তি উত্তেজনা বিরাজ করছে। নাটোরে তেল না পেয়ে রাস্তায় নেমেছে ক্ষুব্ধ জনতা। বিভিন্ন জায়গা থেকে জব্দ করা হচ্ছে অবৈধভাবে বিক্রি করা জ্বালানি তেল। ফিলিং স্টেশনগুলোতে চালকদের দীর্ঘ লাইন। অন্যদিকে বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন। বিভিন্ন জেলায় ফুয়েল অ্যাপ দিয়ে তেল বিক্রি চালু হলেও ভোগান্তির শেষ নেই। জ্বালানি তেল সংকটে ভোগান্তি বেড়েই চলেছে চালকদের। বুধবার নাটোরের বড়াই গ্রামে দীর্ঘ সময় তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, সংশ্লিষ্ট পাটোয়ারি ফিলিং স্টেশন নিয়ম না মেনে গোপনে প্রায় 2600 লিটার পেট্রোল বিক্রি করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। তাদের মেশিনটি নষ্ট হয়েছিল গত 6 তারিখে এবং গত রাতে সেটি ঠিক করা হয়েছে, কিন্তু ঠিক করার পরেও তারা আমাদের ট্যাগ অফিসারের কাছে এটি অবহিত করেনি বা আমাদেরকেও জানায়নি। না জানিয়ে তাদের যে তেলের মজুদ ছিল প্রায় 3700 লিটার, সেটি তারা গত রাতে তার মধ্যে থেকে প্রায় 2600 লিটার তেল বিক্রি করেছে। পরবর্তীতে তাদেরকে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে 50,000 টাকা জরিমানা করেছে এবং তাদের কাছ থেকে মুচলেখাও নেওয়া হয়েছে। ফেনীর দাগনভূঞায় 2000 ডিজেল তেল গোপনে বিক্রির জন্য নেওয়ার সময় পিকআপ গাড়ি সহ মোহাম্মদ মানিক নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমিরগাঁও থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, স্থানীয় আমিরগাঁও সেবা ফিলিং স্টেশন থেকে 9টি ড্রামে তেলগুলো নোয়াখালী কোম্পানিগঞ্জ এলাকায় খোলা বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। চট্টগ্রামে জ্বালানি তেলের পাম্পগুলোতে দিনভর দীর্ঘ লাইন। কোথাও মোটরসাইকেল, কোথাও প্রাইভেট কার, কোথাও বা পণ্যবাহী ট্রাকের সারি কয়েকশো মিটার পর্যন্ত বিস্তৃত। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ থাকলেও চাহিদার তুলনায় তা কম, ফলে সীমিত পরিমাণে তেল বিক্রি করতে হচ্ছে। চালকদের অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি বাড়ছে। 2-2.5 ঘন্টা দাঁড়িয়েও আমরা তেল পাই নাই। আর এত লং টাইম দাঁড়িয়ে 200-300 টাকার তেল দেয়, সেগুলো দিয়ে আসলে তো হয় না। যে জায়গায় আগে 20 লিটার তেল পাইতাম আমরা, এই জায়গায় এখন 10 লিটার দিচ্ছে না, 5 লিটারও দিচ্ছে না। এত বড় অফিস আমরা কিভাবে চালাবো? জ্বালানি তেলের কালোবাজারি ও অনিয়ন্ত্রিত বিক্রি ঠেকাতে নওগাঁয় প্রথমবারের মতো ফুয়েল অ্যাপ ভিত্তিক তেল বিক্রি চালু হয়েছে। তবে এই উদ্যোগে স্বচ্ছতা বাড়ার সম্ভাবনা থাকলেও গ্রাহকদের ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ উঠেছে। সিরিয়াল মেনটেন করে সবাইকে ওই ভোর 4টা বা 5টার নির্দিষ্ট টাইম থেকে যদি তেল দেওয়া হয়, তাহলে এতক্ষণ কিন্তু ভোগান্তিগুলো আমাদের হয় না। আমি অফিসটাও নিয়মিত করতে পারতেছি না। ঠিক আছে, অ্যাপসের মাধ্যমে তারা যদি তেল দেয়, তারা নিয়ম অনুসারে সকাল থেকে তেল দিলে আমরাও সময় মতন অফিস করতে পারি। নেটওয়ার্ক তো সবসময় একই রকম ভাবে কাজ করবে না, সুতরাং অ্যাপস স্বাভাবিকভাবে কাজ করছে না কখনো কখনো। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জ্বালানি ও ভোজ্য তেলের সাগরে অবৈধ মজুদ ঠেকাতে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানায়। বলেন, অসাধু ব্যবসায়ীরা চট্টগ্রামের বহিনঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে ভোজ্য ও জ্বালানি তেল সহ খাদ্যদ্রব্য অবৈধ মজুদ করে অবস্থান করছে। এমন খবরে কোস্টগার্ড বেইস, চট্টগ্রাম নৌবাহিনী, নৌ পরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে বহিনঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান শুরু হয়। তীব্র ডিজেল সংকটে উত্তরাঞ্চলে বন্ধ হয়ে গেছে প্রায় 4000 ট্রাক, পিকআপ সহ পণ্যবাহী পরিবহন। এসব যানবাহনের চালক, হেলপার সহ এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শ্রমিকরাও আকস্মিক কর্মহীন হয়ে পড়েছেন। উত্তরাঞ্চল খাদ্যশস্য উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। এছাড়া সোনা মসজিদ, বাংলা বান্ধার মতো স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ থেকে আসা পণ্য পরিবহনও দেখা দিয়েছে ভোগান্তি। ফারুক আহমেদকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। জ্বালানি তেলের লাইনে ট্রাক, সেখান থেকে তেল পাওয়া গেলে পণ্য নিয়ে চালক যাবেন গন্তব্যে। সোনা মসজিদ স্থলবন্দরেও কমেছে ট্রাকের আনাগোনা। আগের চেয়ে 30 ভাগ ট্রাক নেই পণ্য পরিবহনের সারিতে। শ্রমিকরা বলছেন, জ্বালানির জন্য অপেক্ষা করতে দিন শেষ, পণ্য গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে, ফলে অনেক ট্রাক বসে আছে। 7টা পাম্পে ঢুকে সিরিয়াল দিয়ে দেখা যাচ্ছে লাস্টে তেল পাচ্ছে না। 7 পাম্পে ঢুকে 7 লিটারও পাইনি। তেল নিতে লাগছে একদিন, গাড়ি নিয়ে এসে আর একদিন,
টিপলে যে পৌঁছাতে পারছে না সময় মতো। যে মাল পৌঁছাবার সন্ধ্যার সময় সেই মাল পৌঁছাচ্ছে তারপর দিন সন্ধ্যার সময়তে। আমাদের তেল লাগবে 100টা বা 110টা, এখন পাম্পে গেলে পরে তেল দিতেছে হলো 50টা, বুঝছে 2000 টাকা নেন। তাহলে এই মালটা যে নিয়ে যাবো আমার ট্যাঙ্কে ফাঁকা, তাহলে আমি কিভাবে পৌঁছাবো ঢাকায়? ট্রাক শ্রমিক ও মালিকরা বলছেন, উত্তরাঞ্চলে যে পরিমাণ ট্রাক পণ্য পরিবহনের কাজে ছিল তার 35% বন্ধ হয়ে গেছে জ্বালানি সংকটে। কর্মহীন হয়ে পড়ছে ট্রাকের সঙ্গে জড়িত 1.5 লক্ষ শ্রমিক। তেল লাগবে আমাদের ঢাকা পৌঁছতে 90 লিটার। পাম্পে গেলাম, পাম্পে হয়তো 2-4 ঘন্টা বসে থাকার পরে তেল পেলাম 40 থেকে 50। কাঁচামালের উপরে প্রতিদিনই ধরেন এই সংকটের কারণে 1 টাকা 2 টাকা বা 3 টাকা করে আপনার বাড়তি হচ্ছে। প্রায় 35% গাড়ি বসে গেছে তেলের অভাবে, জ্বালানি তেলের অভাবে। তো সেইটার সঙ্গে শ্রমিকের বেকারত্ব চলে আসছে। দেশের অন্যতম খাদ্যশস্য উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত উত্তরাঞ্চল। কৃষিপণ্যের পাশাপাশি তাজা মাছ পরিবহনে এই অঞ্চলের সুনাম আছে। জ্বালানির কারণে ট্রাক ভাড়া যেমন বেড়েছে, তেমনি ব্যবসায় তার প্রভাব পড়ছে বলছেন ব্যবসায়ী নেতারা। তেলের দাম বাড়েনি, ট্রাক ভাড়া 5 থেকে 10% বেড়ে গেছে। পরিবহনের সংকট নাই, ট্রাক ভাড়া বেড়েছে ঠিক। আমাদের সোনামজিদ পোর্টে যে 400-450 ট্রাক প্রতিদিন ঢুকে, সেই ট্রাকের সংখ্যাও কমে আসতেছে। জ্বালানি ঘাটতির কারণে প্রতিদিন কৃষক ও ব্যবসায়ীদের কোটি টাকার লোকসান হচ্ছে। এই সংকটে পরিবহন খাতকে আলাদা গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পণ্য পাঠিয়েও প্রায় $20 লাখ দেশে আনতে পারছে না 14 রপ্তানিকারক। ক্রেতা, শিপিং এজেন্ট, বাইং হাউসগুলোর যোগসাজশে বড় লোকসানে সংশ্লিষ্ট কারখানা মালিকরা। যৌক্তিকতা খতিয়ে দেশে আয় প্রত্যাবর্তন হিসেব থেকে বাদ দেওয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত সরকারের ডিসকাউন্ট কমিটি বৈঠক করে। বৈঠকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এনবিআর, রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজিএমইএ সহসভাপতি বলেন, বিদেশি ক্রেতারা অনেক সময় দেউলিয়া হয়ে পড়েন। আবার রপ্তানি সংশ্লিষ্ট অন্য পক্ষগুলো প্রতারণা করার কারণে রপ্তানির অনেক আয় তারা আনতে পারছেন না। এজন্য বাইং হাউসগুলোর জবাবদিহিতা ও নজরদারি দরকার। একসময় বাইং হাউসগুলোর জবাবদিহিতা থাকলেও এখন আর তা নেই, ফলে বিপদে পড়তে হয় তাদের। আবার দেশীয় বৈদেশিক মুদ্রা হারায়। এবং মুদ্রাস্ফীতি এবং ব্যবসা বাণিজ্যের সব কিছু এবং ডলারের যে আপনার চাহিদা, ডিমান্ড এবং সাপ্লাই সব কিছু মিলেই কিন্তু একটা নির্দিষ্ট অঙ্ক আছে এবং সেই অঙ্কের উপর ডিপেন্ড করেই কিন্তু বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে যে ডলারের দাম বৃদ্ধি করে এবং ডলারের দাম কখনো কিন্তু কমেও যায়। হ্যাঁ, এইটা নিয়ে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক যেই পদ্ধতিতে এবং যেই অঙ্কে ডলারের দাম বৃদ্ধি করে এবং ডলারের দাম কমায়, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। নরসিংদীতে ভোজ্য তেল মজুদের খবরে অভিযান চালিয়েছে র্যাব। বুধবার সকালে শহরের শাপলা চত্বর থেকে বোয়াকোর পর্যন্ত এলাকায় 2 ঘণ্টা ব্যাপী অভিযান চলে। এ সময় 2টি প্রতিষ্ঠানের তেল মজুদের পর্যাপ্ত কাগজপত্র না থাকায় 15,000 টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেল মজুদ প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা গতকাল রাত থেকে মোটামুটি কথা নরসিংদী জেলার ভিতরে যেখানে বড় বড় তেলের মজুদ হয় বা ডিলার যারা আছেন, হ্যাঁ, ভোজ্য তেল বিশেষ করে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে যে ডিজেল, কেরোসিন, পেট্রোল সব কিছু, তো আমরা সেখানে প্রচুর পরিমাণে নজরদারি করি। তো এখন আমরা এই কৃত্রিম সংকট কোনোভাবে এটা বরদাস্ত করবো, এটা কোনোভাবে সহ্য করার কোনো সুযোগ নেই। নড়াইলে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্য তেল উধাও করে কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বুধবার নড়াইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। এই সময় বক্তারা বলেন, ভোক্তাদের জিম্মি করছে এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীরা। তারা বাজার থেকে সয়াবিন সহ ভোজ্য তেল সরিয়ে ফেলছে। এতে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। ইতালির রাজধানী রোমে বসন্তের রঙে সেজেছে প্রকৃতি। আর এই সময়ে অন্যতম আকর্ষণ হয়ে উঠছে টিউলিপ ফুলের বাগান। রঙিন ফুলের সমারোহ দেখতে সেখানে ভিড় করছেন বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন দেশের মানুষ, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
ইতালিতে বসন্তের রঙে সেজেছে প্রকৃতি, আর এই সময়ের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে টিউলিপ ফুলের বাগান। হালকা রোদ, মৃদু বাতাস আর চারিদিকে রঙিন ফুল, বসন্ত যেন তার পুরো সৌন্দর্য নিয়ে ধরা দিয়েছে রোমে। টিউলিপ বাগানে ঢুকলেই চোখে পড়ে লাল, হলুদ, গোলাপি আর বেগুনি ফুলের সারি। এই সৌন্দর্যের টানে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা, আর তাদের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি। পরিবার পরিজন নিয়ে তারা ছুটে আসছেন এই ফুলের বাগানে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছেন কিছু সময়ের জন্য। এখানে এসে আমরা অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা একটা সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য আসছি, ফ্যামিলি নিয়ে আমার বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে করতে আসছি। খুবই ভালো লাগছে পরিবেশ। প্রতি বছর মার্চের শেষ থেকে এপ্রিল পর্যন্ত স্বল্প সময়ের জন্য এই টিউলিপ পার্কটি খোলা থাকে। দর্শনার্থীরা চাইলে নিজের হাতে ফুল সংগ্রহের সুযোগও পান। রঙিন টিউলিপ আর বসন্তের আবহে রোমের এই বাগান এখন প্রবাসীদের কাছে এক টুকরো আনন্দের ঠিকানা, যেখানে ব্যস্ত জীবনের মাঝে এনে দিচ্ছে স্বস্তি আর ভালো লাগা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।